একটা না কুকুরগুলোর ঘেউ ঘেউ শব্দ শুনতে শুনতে সকালের কাঁচা ঘুমটা ভাঙতেই চোখে পড়ল ঘড়িতে সময় সকাল 7টা। সময়টা বসন্তকাল। জানলা দিয়ে একরাশ ঠান্ডা বাতাস এসে মাথার চুল এলোমেলো করে দিয়ে যাচ্ছে। জানলার কাজ গলে শব্দের উৎস সন্ধানে বাইরে চোখ মেলতেই দেখি, ও মা, ও যে বৌঠান, আমার শ্রদ্ধেয় প্রণম্য বৌদি এবং ব্যোমকেশের স্ত্রী। দূরে ওই মাজা পুকুরের ধারে বৌঠান কতগুলো পাড়ার কুকুরকে একটি করে গ্রাস পাকিয়ে ভাত খাইয়ে দিচ্ছে। খাইয়ে মানে নিজের সন্তানকে তার মা যেভাবে গ্রাস পাকিয়ে ভাত খাইয়ে দেয়, অনেকটা তেমনই বলা যায়। গেল বছর কলকাতা সহ বেশ কিছু অঞ্চলে যে তীব্র ঝড় বয়ে গিয়েছিল, তারই প্রভাবে এক মা তার তিনটি ছেলেকে নিয়ে আমাদের বাড়ির সামনে আশ্রয় নিয়েছিল। এরপর সেই 3 সন্তান বড় হয়েছে। মাটা কয়েক মাস আগেই মারা গেল। এদের মধ্যে 2 জনের সঙ্গিনী জুটেছে, তাদের সন্তান এসেছে। বাকি রইল ওই সাদা গায়ে কালো ছোপের কুকুরটি। বেচারা আজও আমারই মতো অকৃততার। সে যাই হোক, বৌঠানের ভারী আনন্দ। দিনরাত এদের নিয়েই আজকাল পড়ে রয়েছে। এখন সেই দৃশ্য দেখে কিঞ্চিত পুলকিত হচ্ছি বটে, তবে সত্যি বলতে এই কুকুর থেকে আমি নিরাপদ দূরত্ব বজায় রাখি। ভয় পাই, বড্ড ভয়। বৌঠান অবশ্য আমায় ওদের সাথে আলাপ করিয়ে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু আমি যতটা পারি দূরেই থাকি। ব্যোমকেশ অবশ্য এদের বেশ ভালোই বাসে। তবে সকাল সকাল এই কুকুরদের নিয়ে অযথা কথা না বাড়িয়ে বরং যাই, পুটিরামকে বলে কড়া করে একটু চা বানিয়ে জলযোগটা সেরে। বিছানা ছেড়ে উঠতেই যাচ্ছি, ঠিক সেই সময় ঘরের দোরে কেউ যেন সজোরে কড়া নেড়ে উঠল। একটা গলা শুনতে পেলাম, ব্যোমকেশ বাবু, বাড়ি আছেন? সত্যিই তো, ও বাড়ি আছে কিনা আমি তো নিজেও তা জানি না। বৌঠান তখনও কুকুরদের খাবার পরিবেশনে মত্ত। অগত্যা আমি বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে সোজা দরজার দিকে এগিয়ে গেলাম। একবার ডাইনিং হলের দিকে আর চোখে তাকিয়েও দেখলাম, না, ও নেই। তবে খবরের কাগজটা অযত্নে নিতান্ত অবহেলায় সোফার একদিকে পড়ে রয়েছে। আবারও দরজার ওই প্রান্ত থেকে ভেসে এলো এক গম্ভীর পুরুষ কণ্ঠ, শুনছেন? বলি, বাড়িতে কেউ আছেন? আসছি বলে আমি দরজাটা খুলতেই দেখি এক বছর 50-এর ভদ্রলোক সেখানে দাঁড়িয়ে রয়েছে। পরনে খদ্দেরের পাঞ্জাবি, সাদা ধুতি, মাথার সামনেটা বেশ খানিকটা টাক, 2 ধারে যেটুকু চুল অবশিষ্ট রয়েছে সেগুলোতেও বার্ধক্য থাবা গেনেছে। চেহারাটা খানিকটা ভারীর দিকেই বলা যায়। আমি তাকে প্রশ্ন করলাম, আপনি কোথা থেকে আসছেন? নমস্কার, আমি প্রবোধরঞ্জন ঘোষাল, নিবাস চালডিহি। একটি বিশেষ প্রয়োজন হেতু ব্যোমকেশ বাবুর কাছে আগমন। আপনি কি? আমি না বলতেই যাচ্ছি, ঠিক সেই মুহূর্তে সিঁড়ির ওপর জুতোর মচমচ শব্দ শুনে তাকিয়ে দেখি শ্রীমান ব্যোমকেশ ঘরের দিকে আসছে। আমায় দেখে চোখের ইশারা করে ঠোঁটে আঙুল দিয়ে চুপ থাকার নির্দেশ করে উপরে উঠতে উঠতেই বলল, আর বলো না ভাইয়া, শহরটা দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছে। চারিদিকে কলিশন, যুদ্ধ, অনাহার। এভাবে চললে বেশি দিন আর শান্তিতে থাকা যাবে না হে। তড়িৎ গতিতে ভদ্রলোক পেছনে ঘুরতেই ও সিঁড়ির শেষ ধাপে পা দিয়ে উঠল। মহাশয় মার্জনা করবেন, আপনাকে চমকে দিতে চাইনি। আমি পেশায় একজন লেখক, আর উনি এই যে এতক্ষণ যার সঙ্গে কথা বলছিলেন, উনি স্বনামধন্য সত্যান্বেষী। আপনি বোধ করি ওনারই দর্শন প্রার্থী। ওর কথা শুনে আমি বেশ হকচকিয়ে গেলাম। ব্যাটা বলে কি, একেবারে নাম পরিচয় সব বেমালুম পাল্টে দিল। কিন্তু কেন? তাছাড়া এই 7 সকালে এসে গিয়েছিলই বা কোথায়? যদিও এই মুহূর্তে জিজ্ঞেস করার কোনো অর্থ হয় না, তাই নাম বদলের এই সুপ্ত কারণকে কার্যত উপেক্ষা করেই আমি একটা সৌজন্যমূলক হাসি হেসে বললাম, আগে নমস্কার, আমি সেই ব্যক্তি আপনি যার দর্শন প্রার্থী। বললাম বটে, তবে বিষয়টা যদি নিছক মজার হয় তাহলে আমার আর কিছুই বলার নেই। তবে সত্যিই যদি কোনো কারণ থেকে থাকে, তবে এমন ধারা ব্যবহার ওর কাছ থেকে মোটেই অপ্রত্যাশিত নয়। হাতের ইশারায় প্রবোধবাবুকে সোফায় বসতে বলে ও ওরফে আমার নামধারী অজিতকে বলল, আপনারা কথা বলুন, আমি পুটিরামকে 3 কাপ চা করতে বলে আসি। এখনো পর্যন্ত সবটা ঠিক আছে, তবে বৌঠান যদি ফিরে এসে আমায় ঠাকুরপো বলে সম্বোধন করে তাহলেই হয়েছে। পুটিরামকে নিয়ে তেমন কোনো সমস্যা নেই, কারণ সে আমায় আর ওকে দুজনকেই দাদাবাবু বলেই সম্বোধন করে থাকে। আমায় এইবার ওর ভূমিকায় অবতীর্ণ হতে হবে,
তাই গলায় স্বভাবোচিত গাম্ভীর্য এনে সামনে বসে দরদর করে ঘামতে থাকা প্রবোধবাবুকে প্রশ্ন করলাম, আচ্ছা, এই চালডিহি গ্রামটা ঠিক কোথায়? ব্যোমকেশবাবু, এটি বীরভূমের একটি প্রত্যন্ত গ্রাম। আমার পরিচয় তো আপনাকে আগেই দিলাম, এইবার আগমনের হেতু বলবো। আসলে আপনাকে আমার বিশেষভাবে প্রয়োজন। আমি অভয় দিয়ে বললাম, আপনি আগে আপনার প্রয়োজনটা তো জানান, এরপর না হয় আমি ভেবে দেখব। ভেবে দেখব বললে হবে না, আপনাকে আমায় সাহায্য করতেই হবে। আহা, কি মুশকিল! আপনি কেন এসেছেন সেটা তো বলুন। ঠিক তক্ষুনি ওর নিজের হাতে একটা ট্রেতে করে 3 কাপ চা নিয়ে ডাইনিং রুমে প্রবেশ করলো। হ্যাঁ, বলুন প্রবোধবাবু, নির্দ্বিধায় বলুন। চায়ের ট্রেটা টেবিলে নামিয়ে বলে উঠল, অর্থাৎ এই মুহূর্তে যে আমার ভূমিকায় অযথায় অবতীর্ণ হয়েছে। অযথা কি কি জানি, ওর তীক্ষ্ণতার বুদ্ধির প্রখরতার সামনে আমার সাহিত্য সত্তা বিশিষ্ট ধূসর মগজের বুদ্ধিমত্তা ঠিক খাপ খায় না। যাক সেসব। প্রবোধবাবু খানিক সময় ইতস্তত করে চায়ের কাপটা হাতে তুলে নিয়ে শুরুত করে একটা চুমুক দিয়ে খানিক ধাতস্থ হয়ে আমতা আমতা করে যেটা বললেন সেটা শুনবো বলে মোটেই প্রস্তুত ছিলাম না। আপনি ভূতে বিশ্বাস করেন ব্যোমকেশবাবু? প্রশ্নটা আমায় করা হলেও উত্তরটা ভেসে এলো আসল ব্যোমকেশের মুখ থেকে। বিশ্বাস কিংবা অবিশ্বাস যাই করে থাকি, তবে ভূত মানি আর নাই মানি। ভূতত্ত্বে বিশ্বাস কিন্তু অটুট। ঠিক বুঝলাম না অজিতবাবু, ভূতের সাথে ভূতত্ত্বের কি সম্পর্ক? ভূতত্ত্ব অর্থাৎ এই নশ্বর দেহ যে শাস্ত্র মতে মৃত্যুর পরে ওই ভূতত্ত্বেই মিলিত হয়। পঞ্চভূত মানে আকাশ, মাটি, জল, বাতাস এবং আগুন, এই 5 তত্ত্বে মিলিত হলেই তবেই না আত্মা মুক্তি পায়। তো আপনার এই ভূত কি বায়ুরূপে দেখা দেয়? খানিকটা ঠিক। শুনতে পাই কারা যেন ফিসফিসিয়ে কথা বলে চলেছে। রাত নামলেই হোটেলের বাইরে একপাল কুকুর জড়ো হয়ে দরজা আঁচড়াতে কামড়াতে থাকে। আমি যদি চুপ থাকি তাহলে ব্যাপারটা মোটেই শোভনীয় দেখায় না, তাই অগত্যা আমিও বলে উঠলাম, হোটেল, বাতাসে ফিসফিসানি, কুকুরদের রাত নামলে জমায়েত, সবটাই ভৌতিক হলেও ঘটনাটা ঠিক কি ঘটেছে যদি খোলসা করে বলেন প্রবোধবাবু, তাহলে আমাদের একটু বোধগম্য হয় আর কি। তাছাড়া ভৌতিক কেসে আমিও বা আপনাকে কিভাবে সাহায্য করতে পারি বলুন তো? তাছাড়া হোটেলটা কি আপনার? আমার কথা শুনে ও বলে উঠল, পঞ্চভূতে বিলীন সকল বস্তু যে রহস্যর জন্ম দেয় ভায়া। যে কোনো হত্যা বা হত্যাকারীকে শনাক্ত করতে গেলেও যে এই পঞ্চভূতেরই সাহায্য নিতে হয়। তাই আমার মতে প্রতিটি ঘটনাই ভৌতিক। কারণ না, অপরাধের বীজ এই পঞ্চভূতের দ্বারা সৃষ্ট শরীরেই রোপণ হয়, আবার তদন্ত চলার সময় নানান সূত্র যে এই পঞ্চভূতেই পাওয়া যায়। খাঁটি কথা বলেছেন অজিতবাবু। এইবার তবে বলতে আজ্ঞা হোক, আপনি ঠিক কোন ধরনের বিপদের কারণ হেতু আমাদের কাছে ছুটে এসেছেন? বিপদ বলে বিপদ, মহা বিপদ। আসলে আমাদের গ্রামে আমার বসত বাড়ি ছাড়াও বেশ কিছু জমি এবং ছোট ঘর রয়েছে। রয়েছে মাছের ফাঁড়ি। তেমনই একটি জমিতে টিনের চাল দেওয়া একটি একতলা বাড়ি আমি তৈরি করিয়ে রেখেছিলাম। বাড়িটা বানিয়েছিলাম মূলত ভাড়া দেওয়ার উদ্দেশ্যেই। তবে গ্রামের দিকে কেই বা বাড়ি ভাড়া নিতে আসে। যদি শহর থেকে গ্রামের স্কুল বা পোস্ট অফিসে কেউ ট্রান্সফার হয়ে আসে, তখন সে বাড়ি ভাড়া খোঁজে। আগে ওই বাড়িতে একজন অঙ্কের মাস্টার মশাই থাকতেন। তখনও অবশ্য সেটি আজকের অন্নপূর্ণা হোটেল হয়ে ওঠেনি। উনি কলকাতায় ট্রান্সফার হয়ে চলে আসার পর একটা অদ্ভুত ঘটনা ঘটে। কি ঘটনা? আমার সমস্যার মূল কারণ এবং সূত্রপাত এই ঘটনার পর থেকেই শুরু হয়েছিল ব্যোমকেশবাবু। আপনি সবটা আমাদের নির্দ্বিধায় বলুন, কোনো রকম সংকোচ করবেন না। আজ থেকে ঠিক 1.5 বছর আগের ঘটনা। এক তপ্ত দুপুরে বারান্দায় রাখা আরাম কেদারায় বসে আমি রেডিও শুনছিলাম। ঠিক সেই সময় এক কেতাদুরস্ত ব্যক্তি আমাদের বাড়ির সামনে এসে উপস্থিত হন। এতটা বলে প্রবোধবাবু পকেট থেকে এক বাক্স সিগারেট বের করে বললেন,
ধূমপানের বড্ড আবশ্যকতা অনুভব করছি। কিছু মনে না করলে। না, মোটেই না। আমরাও ধূমপান করি, তাই বিশেষ কোনো সমস্যা নেই। আমার কথা শুনে নিশ্চিন্ত মনে তিনি একটি কাঁচি সিগারেট ঠোঁটে গুঁজে বাক্সটা আমাদের দিকে এগিয়ে দিলেন। আমরাও একটি করে সিগারেট তুলে নিয়ে তাতে আগুন ধরালাম। এক মুখ ধোয়া ছেড়ে প্রবোধবাবু ঠিক যা যা বললেন সেটি আমি আপনাদের সামনে একটি গল্পের আকারে তুলে ধরলাম। নমস্কার, আমি কি প্রবোধ রঞ্জন ঘোষালের সাথে কথা বলছি? ইজি চেয়ারের দুলুনি থামিয়ে হাত বাড়িয়ে রেডিওটা বন্ধ করলেন প্রবোধবাবু। হ্যাঁ, আমি প্রবোধ রঞ্জন ঘোষাল। আপনাকে তো ঠিক আপনি আমায় চিনবেন না। মাস্টার বিনয় গাঙ্গুলিকে চেনেন নিশ্চয়ই। হ্যাঁ, ওই তো অঙ্কের মাস্টার, চিনি তো। উনিই তো আগে আমার একটি বাড়িতে ভাড়া। আগে হ্যাঁ, আমি ওনার একজন নিকট আত্মীয় হই। সম্পর্কে আমি ওনার শালাবাবু। কি সৌভাগ্য! আসুন, ভেতরে আসুন। আহা, এটা আগে বলবেন তো। না না, এত ব্যস্ত হবেন না প্রবোধবাবু। আমার বসার মতো হাতে সময় নেই। আসলে কলকাতায় আমার নিজস্ব হোটেলের ব্যবসা ছিল। ছিল বলছেন কেন? ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে রাজকর না দিতে পারলে কি হয় সে কি আপনার অজানা প্রবোধবাবু? শিয়ালদহ স্টেশন সংলগ্ন স্থানে ওই খাবারের হোটেলটিতে এক সকালে গোড়া সাহেবের দল এসে জানতে পারল হোটেলটিতে লাভ বেশ ভালোই হচ্ছে। সেই তুলনায় সরকারি তহবিলে খাজনার পরিমাণটাও যথেষ্ট নয়, অন্তত তাদের এটাই মত। যখন শুরু করেছিলাম তখন বিষয়টা এতটা জটিল ছিল না, ফলে আমার সাথে তাদের বচসার জেরে হোটেলটি বন্ধ হয়ে যায়। তাই আমি চাইছিলাম যদি এই গ্রামে আপনার ওই ঘর ভাড়া নিয়ে একটা দোকান খোলা যায় আর কি। ভাতের হোটেল? আগে হ্যাঁ প্রবোধবাবু। উত্তম প্রস্তাব। এদিকে সত্যি বলতে তেমন কোনো খাওয়ার হোটেলও নেই। আপনার এমনতর উদ্যোগে অনেকেই উপকৃত হবেন বলেই আমার ধারণা। তাহলে মানে আপনি অনুমতি দিচ্ছেন? আলবাত। তবে হ্যাঁ, ভাড়া কিন্তু মাসে 50 টাকা, আগেই বলে দিলুম। ভাড়া নিয়ে আপনাকে ভাবতে হবে না, মাসের শুরুতেই পেয়ে যাবেন। আচ্ছা, আপনার নামটা যে জানালেন না? এই দেখেছেন, এতক্ষণ কথা বলছি অথচ নামটাই বলা হয়নি। অধমের নাম শ্রীমান জ্যোতিরঞ্জন পাকরাশি, নিবাস হাওড়া জেলার শালকিয়া গ্রাম। বেশ বেশ। তবে এখনই জায়গাটা দেখতে যাই, কি বলেন? আমি কাল থেকেই কাজ শুরু করব। পাকের হোটেলের দুজন কর্মচারী রয়েছে বুঝলেন, তারাই শুরুটা করবে, তারপর দেখা যাক কি হয়। ঠিক আছে, আপনি দাঁড়ান জ্যোতিবাবু, আমি এক্ষুনি পোশাক বদলে আসছি। তা এরপর কি হলো প্রবোধবাবু? টানা কথা বলার পর খানিক সময় ধাতস্থ হয়ে তিনি আধ বোঝা সিগারেটটি ছায়দানিতে গুঁজে আমাদের দিকে এক ঝলক চেয়ে নিয়ে আবারও বলতে শুরু করলেন। হোটেল ব্যবসা রমরমিয়ে চলতে লাগলো মশাই। শুধু আমাদের গ্রাম নয়, আশেপাশের বহু গ্রাম থেকে মানুষ ছুটে আসতে লাগলো। প্রতিটি রান্নার যেমন স্বাদ তেমনই ভালো ব্যবহার। জ্যোতিবাবু কাউকে না বাসি কিংবা আগের দিনের রয়ে যাওয়া খাবার খাওয়াতেন না। যা বেঁচে যেত সবটাই গ্রামের কুকুরদের দিয়ে দিতেন। নিরীহ অবলা পশুদের প্রতি তার এক আলাদাই ঔদ্ধর্য ছিল মশাই। খাবারের গুণমান যেমন উন্নত, তেমনই তার স্বাদ। আহা, অন্নপূর্ণা হোটেলে যেন স্বয়ং মা নিজে এসে সকলের মুখে অন্ন তুলে দিয়ে যাচ্ছেন। এমনভাবেই বেশ চলছিল জানেন। ঠিক এমন একটা সময় ওই হোটেলের দুইজন প্রাক্তন কর্মচারী হঠাৎ করে গায়েব হয়ে গেল। জ্যোতিরঞ্জনবাবু জানতে পারলেন এক রাতে ক্যাশ বাক্স থেকে সমস্ত টাকা চুরি করে রাতের আঁধারে তারা মিলিয়ে গিয়েছে। থানায় জানানো হয়নি? হয়েছিল ব্যোমকেশবাবু, কিন্তু তেমন ফল হয়নি। ওদের গ্রামের বাড়িতেও খোঁজ করা হয়েছিল, কিন্তু তারা সেখানেও যায়নি। মাঝে কেটে যায় বেশ কিছু মাস। এই কয়েক মাস জ্যোতিরঞ্জনবাবু সমস্ত কাজ নিজের হাতেই করেন, রান্না থেকে হিসেবের কাজ, খাবার পরিবেশন করা থেকে এঁটো বাসন ধোয়া সবটা। এই সময় সকলে একটা বিষয় খেয়াল করল। কি বিষয় প্রবোধবাবু?
খাবারের মান, বিশেষ করে মুরগির মাংস এতটাই সুস্বাদু হতে শুরু করলো যে ধীরে ধীরে আরও মানুষের জমায়েত হতে লাগলো। কিন্তু এইভাবে আর কদিন। একসময় বেশ কিছু মাস আগে আবারও তিনি কোথা থেকে দুজন লোককে নিয়ে এসে কর্মচারী রূপে নিযুক্ত করেন। তবে এইবার ঘটল আরেকটা ঘটনা। কি ঘটনা প্রবোধবাবু? খানিকক্ষণ দম নিয়ে তিনি আবার বলতে শুরু করলেন। মানুষের স্বাভাবিক রুচিবোধ বদলে হঠাৎ করে তার পরিবর্তন ঘটেছে, এমন ঘটনা বিরল না হলেও একটা দোকানে মানুষ কাতারে কাতারে ভিড় জমাতে লাগলো শুধু একটিমাত্র পদ খাওয়ার জন্য। ডাল তরকারি নয়, মাছ নয়, মাংস, শুধুই মাংস। সেই মাংস আমিও খেয়েছি মশাই। এমন নরম তুলতুলে হাড়ছাড়া মাংস যে আদেও রান্না করা যায় সে তো আগে জানতাম না। ভিড় সামাল দিতে মাংসের পরিমাণ আরও বাড়াতে হলো। রাত নামলে একপাল কুকুরের গোটা দল দোকানের আশেপাশে ঘুরঘুর করতে থাকে, হিংস্র গর্জন করে দরজায় আঘাত করতে থাকে। তবে ব্যাপারটা এতটা হলেও বোধহয় ভালো হতো। কদিন আগে আবার জানতে পারলুম নতুন যে দুইজনকে কাজে নিযুক্ত করা হয়েছিল তারাও এক রাতে একইভাবে ক্যাশবাক্সের তালা ভেঙে টাকা নিয়ে পালিয়েছে। আমি একটা বিষয় বুঝতে পারছি না প্রবোধবাবু, মালিক একই ভুল দুইবার করে কি করে? এটাও বুঝলাম না যে আপনি তো আপনার ভাড়া পেয়েই যাচ্ছেন, তাহলে ভূত, ভৌতিক ঘটনা এসব আপনাকে কিভাবে বিব্রত করে তুলছে? আমার কথা শুনে কপালের ঘাম মুছে নিয়ে তিনি বলে উঠলেন, ব্যোমকেশবাবু, বিষয়টা এতটাও সরল নয়। এইবার আমি আপনাকে যা বলতে চলেছি সেটা অবিশ্বাস্য হলেও সত্যি। ওই রাত আমি জীবনে ভুলব না। আমাদের গ্রামে প্রতি বছর যাত্রাপালা হয়। রাত তখন প্রায় 2:30। যাত্রাপালা করতে আপনাদের এই কলকাতা থেকেই লোক গিয়েছিল। শেষ হতে হতে ভোর হয়ে যেত, তাই আমি একাই বাড়ির পথে হাঁটা লাগালাম। অন্নপূর্ণা হোটেলের সামনে দিয়ে যেতেই যাব, ঠিক সেই সময় স্পষ্ট দেখলুম মশাই, একটা দীর্ঘদেহী মিশকালো শরীর দোকানের বিপরীতে যে তালদিঘি রয়েছে সেখানে দাঁড়িয়ে রয়েছে। তাকে ঘিরে রেখেছে জনা 10 কুকুর। সে হাতে কি যেন নিয়ে তাদের দিকে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে। ভাবলাম এত রাতে আবার কে? দিঘির ওই পাড়েই আবার শ্মশান। শরীরটা কেমন যেন ভারী হয়ে উঠল। আমি আর না দাঁড়িয়ে বাড়ির পথে হাঁটা লাগালাম। খানিকটা দূর গিয়েছি কি যাইনি, হঠাৎ পেছন থেকে একপাল কুকুরের হাড় হিম করা হিংস্র গর্জন ভেসে এলো। আমি দেখতে পেলাম সেই দীর্ঘ কালো অবয়ব তাদের সাথে আমার দিকে এগিয়ে আসছে। আমার কেন জানি না মনে হলো এই সাক্ষাৎ মোটেই বন্ধুত্বপূর্ণ নয়। আমি হনহনিয়ে হাঁটা লাগাতে পেছন থেকে ভেসে এলো এক পৈশাচিক গলা। কথাটা শেষ করে খানিক দম নিয়ে প্রবোধবাবু আবারও বলে উঠলেন, ওই কণ্ঠ কোনো মানুষের হতে পারে না। আমি প্রাণপণে ছুটতে লাগলাম। পেছনে একপাল কুকুরের গর্জন। আমি ছুটে চলেছি, পাগলের মতো ছুটে চলেছি। একসময় বাড়ির সামনে হুমড়ি খেয়ে পড়লাম, জ্ঞান হারালাম। এরপর কি হলো? নতুন একটা দিন, নতুন সূর্যোদয়। তবে সেই নতুন দিনের সূত্রপাত ঘটল একটু আলাদাভাবে। সেটা কেমন? পিশাচ। ব্যোমকেশবাবু, কখনো শুনেছেন মানুষ 2 হাত পায়ে হাঁটতে হাঁটতে কুকুরের মতো ভৌ ভৌ করছে? মানুষ দেখলে আক্রমণ করছে, আবার জল দেখলে দূরে সরে যাচ্ছে। আর একটু বিশদে বলুন প্রবোধবাবু। ব্যোমকেশবাবু, একদিকে মানুষ, অন্যদিকে পাড়ার কুকুর। সবাই দিনরাত ওই হোটেলে এক টুকরো মাংসের জন্য ভিড় জমাচ্ছে। এদিকে যখন তখন ওই কুকুরের দল মানুষকে আক্রমণ করছে। তারপরেই তারা পরিণত হচ্ছে পিশাচে, ঠিক যেমনটা আপনাকে বললাম। রাত নামলে আমার বাড়ির আশেপাশে কে যেন বলে চলেছে যে আমি নাকি মরতে চলেছি, আমার নাকি আয়ু ফুরিয়ে এসেছে। এই অসহ্য যন্ত্রণা
আমি আর সইতে পারছি না। একটা কিছু করুন ব্যোমকেশবাবু। সোফা ছেড়ে উঠে দাঁড়ালো ব্যোমকেশ। একটা সিগারেট জ্বালিয়ে জানলার দিকে বাইরে চেয়ে কি যেন দেখে মুচকি হাসল, তবে কপালে চিন্তার রেখা স্পষ্ট। দেখুন, সেই যে বলেছিলাম না, ভূতত্ত্ব, এখানে সেটাই প্রযোজ্য। একদিকে আপনার ভূত দর্শন, অন্যদিকে পাড়ার কুকুরদের চারিত্রিক বৈশিষ্ট্যর আমূল পরিবর্তন। কুকুরের কামড়ে আপনার ভাষায় মানুষে পিশাচে পরিণত হওয়া, হঠাৎ করে অন্নপূর্ণা হোটেলে মাংসের পদের লোভে আকৃষ্ট হয়ে মানুষ এবং কুকুরের ছুটে আসা, 4 জন নিখোঁজ এবং ওই একই দিনে দোকানের মালিক অর্থাৎ জ্যোতিরঞ্জন বাবুর ভুল করে ক্যাশ বাক্সে টাকা রেখে যাওয়া, যেটা দিয়ে কর্মচারীদের গা ঢাকা দেওয়া, আপনার বাড়ির কাছে পিশাচের কণ্ঠ শুনতে পাওয়া, রাত নামলে সেই অজানা ব্যক্তির আগমন, সবটাই যেন একই সূত্রে গাঁথা। আচ্ছা, জ্যোতিরঞ্জন বাবুর কলকাতার বাড়ির ঠিকানা আপনি জানেন? না, তবে তিনি এই মুহূর্তে গ্রামের দক্ষিণের একটি পুরনো বাড়ি খানিকটা মেরামত করে একাই থাকেন। আচ্ছা, ওই মাস্টার মশাইয়ের বাড়ির ঠিকানা জানেন? হ্যাঁ, আমার ডায়েরিতে লেখা রয়েছে বইকি। তাহলে জ্যোতিরঞ্জন বাবুর ঠিকানাটাও নেননি কেন? মাস্টার মশাইয়ের শালা, তাই আর নেওয়ার প্রয়োজন বোধ করিনি আর কি। শুধু জানি হাওড়ার শালকিয়াতে থাকেন, ব্যাস এতটাই, যা আপনাদের আগেও বলেছি, কিন্তু ঠিকানাটা তো নিইনি। আচ্ছা, উনি শিয়ালদা স্টেশনের কোথায় দোকান খুলেছিলেন জানেন? না, সেটাও জানি না। ঠিক আছে, তা এই গোটা বিষয়ের মধ্যে অদ্ভুত কিছু যোগসাদৃশ্য রয়েছে। আমাদের শুরু থেকে সবটা জানতে হবে, তবে আপনারও সাহায্যের প্রয়োজন পড়বে বইকি। কি ধরনের সাহায্য চাইছেন? আচ্ছা প্রবোধবাবু, এই মুহূর্তে ওই হোটেলে জ্যোতিরঞ্জনবাবু বাদে আর কোনো কর্মচারী নেই, তাই তো? হ্যাঁ। মুচকি হেসে ও বলে উঠল, তাহলে ওনাকে আমি একজন কর্মচারী দিতে পারি। আপনি দেবেন? কিন্তু কেন? আচ্ছা, আপনার কি কোনোভাবেই এই জ্যোতিরঞ্জনবাবুকে সন্দেহ হয় না? কি নিয়ে, কোন ভিত্তির উপর দাঁড়িয়ে সন্দেহ করব বলুন দেখিনি? তাও বটে, তবে আপনি শিক্ষিত ব্যক্তি, তাই ভৌতিক ঘটনাকে ভূতের কাণ্ড পুরোপুরিভাবে না মনে করে আপনি সেখানে সুপ্ত কোনো অপরাধের গন্ধ পেয়েছেন। কে, তাই তো প্রবোধবাবু? ঠিক তাই। আমি চোখে যা দেখছি, যা শুনছি, কেন জানি না মানতে পারছি না। ঠিক আছে, আমি চাই আপনি আমাদের একজন লোককে ওই অন্নপূর্ণা হোটেলে একটা কাজের ব্যবস্থা করে দিন। আপনাদের লোককে মানে ঠিক বুঝলাম না। এতক্ষণে আমি ওর পরিকল্পনা খানিকটা আন্দাজ করতে পেরেছি। পুটিরাম নিরক্ষর এবং গ্রাম্য সমাজ ব্যবস্থায় বেড়ে ওঠা এক পরজীবী লতা হলেও সময় এলে সে বিরাট বটবৃক্ষকেও আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে, তার মুখ দিয়ে পরিত্রাহী চিৎকার বের করানোর ক্ষমতা রাখে। ইংরেজি আর বাংলা হরফ চেনে, তবে যুক্তাক্ষর পড়তে এখনো শেখে নিয়েই যায়। তাছাড়া নয় নয় করে হলেও পুঁটিরামদা বছর 40 এই বাড়িতে রয়েছে। ওর কাজের সাথে আমার থেকেও আগে সে পরিচিত হয়েছে। ও বলে উঠল, আমি যাকে দেব তাকে আপনি বলবেন যে আপনার কোনো এক দূর সম্পর্কের আত্মীয়ের বাড়িতে এতকাল সে ভৃত্যরূপে নিযুক্ত ছিল। উনি গত হওয়ার পর তার কাজের প্রয়োজন, তাই তাকে আপনি হোটেল দেখাশোনার কাজে বহাল করতে নিয়ে এসেছেন। আচ্ছা, আপনি যে কলকাতায় আসছেন সেটা কি জ্যোতিবাবু জানেন? আগে না। ব্যাস, তাহলে তো সমস্যা মিটেই গেল। আপনি একটু বসুন, আমি পুটিরামকে সবটা বুঝিয়ে বলে নিয়ে আসছি। কথাটা বলে ও রান্নাঘরের দিকে হন হন করে হাঁটা লাগালো। আমি এতক্ষণ চুপই ছিলাম। ওর ভূমিকায় অবতীর্ণ হওয়া 4টিখানি কথা যে নয়, এই আমার পরম শত্রুও জানে বই কি। অগত্যা কিছু না বললেই নয়, তাই গলা খাকারে দিয়ে আমি বলে উঠলাম, আসলে ওকে ভালোভাবে প্রশিক্ষণ দিয়েছি, যাতে আমার অনুপস্থিতিতে ও সেই ধরনের কেসে নিজের মতো করে তদন্ত চালাতে পারে আর কি। আসলে ওই তো আমার উত্তরসূরি। সে তো বটেই, সে তো বটেই। কিন্তু অজিতবাবু কোথায় গেলেন? ওই আমার দেওয়া প্রশিক্ষণে পুঁটিরামকে প্রশিক্ষিত করতে। কথাটা ব্যঙ্গের ছলে বললেও ভদ্রলোক ধরতে পারলেন বলে তো মনে হয় না। আমি এরপর তাকে বললাম, আপনি বরং আমায় মাস্টার বিনয় গাঙ্গুলির বাড়ির ঠিকানাটা একটু লিখে দিন, এতে আমারই কাজের সুবিধে হবে। তিনি তৎক্ষণাৎ হ্যাঁ নিশ্চয়ই গোছের একটা জবাব দিয়ে পকেট থেকে ছোট্ট একটা ডায়েরি বের করে আর একটি খালি সাদা কাগজ তার ভেতর থেকে ছিঁড়ে নিয়ে তাতে গোটা গোটা অক্ষরে বিনোদ মাস্টারের ঠিকানাটা লিখে দিলেন। রান্নাঘর থেকে মাঝে মধ্যেই টুকরো টুকরো কথা ভেসে আসছে, এই যেমন পার্বণী, তোমারে কে দেখবে, বিপদ হইলে কি হইব, এই ধরনের নানান কথা আর কি।
খানিক সময় বাদে সিঁড়ির ওপর কারোর চলার শব্দ শোনা গেল। তারই সাথে দরজার ফাঁকে দেখা গেল একজোড়া নিষ্পাপ চোখ। বৌঠানের সবচেয়ে প্রিয় সারমেয়টি প্রতিদিনই তাকে খাবার শেষ করার পর ঘর অবধি পৌঁছে দিয়ে যায়। আজও তার ব্যতিক্রম হয়নি। তবে তাকে দেখে প্রবোধবাবু রীতিমতো সোফার উপর পা দুটো ওপরে তুলে বললেন, ওরে বাবা, এখানেও সেই! ঠিক তখনই বৌঠান ঘরে প্রবেশ করে প্রকৃত ঘটনা না জানলেও পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরে তার প্রিয় সারমেয়টির ঘাড়ে মাথায় হাত বুলিয়ে বলে উঠল, উনি আবার ভয় পাচ্ছেন যে। তুই এখন নিচে যা, আমি তো ঘরে পৌঁছে গেছি, আর কোনো সমস্যা নেই। সারমেয়টি দুই পায়ে খাড়া হয়ে দাঁড়িয়ে আর দুটি পা দিয়ে বৌঠানের শাড়ির আঁচল চেপে ধরতেই সে তার মাথায় হাত বুলিয়ে দিল। এতক্ষণে নিশ্চিন্ত হয়েছে সে। কাপড় থেকে দুই পা নামিয়ে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামতেই বৌঠান প্রবোধবাবুকে উদ্দেশ্য করে বলল, চিন্তা নেই, ও খুব ভালো, কামড়ায় না। প্রবোধবাবু ভারী কাঁচুমাচু মুখ করে বললেন, ভয় পেতাম না, এখন পাই ভীষণ ভয়। এদিকে আমি মনে মনে প্রমাদ গুনছি, এই না আমায় ঠাকুরপো বলে ডেকে বসে। ঠিক সেই সময় পুঁটিরামকে সাথে করে ও ডাইনিং হলের দিকে এগিয়ে এলো। বৌঠানকে দেখে অদ্ভুত এক হাসি হেসে বলে উঠল, রদবদলের খেলায় স্থানান্তরণ ঘটেছে বৌঠান। যে কানা সেই যে কৃষ্ণ কানাইয়া। আবার এক্কা বোনের বিবি গোলামকেও টেক্কা দিয়ে রাজাকে ছিনিয়ে নিয়েছে। বড় মজার সেই খেলা। ওর এই কথার মাথা মুন্ডু কিছুই বুঝলাম না বটে, তবে বৌঠান মুচকি হেসে বললে, তবে রাজাকে কি এক্কাবনের বিবি টেক্কা দিতে পারে, আমার প্রিয় ঠাকুরপো? কথাটা বলেই সাথে সাথে সে ভেতরে চলে গেল। এদিকে গোবেচারা আমি শুধুমাত্র দন্ত বিকশিত করা ছাড়া আর কি প্রতিক্রিয়া দেব ঠিক বুঝতে পারলাম না। এই যে পুটিরামকে নিয়ে এলাম, সব বুঝিয়ে বলা আছে, শুধু একটাই অনুরোধ, একটু চোখে চোখে রাখবেন। সে আমি রাখবো, তবে আপনারা যাবেন না? যাব, কিন্তু এদিকের কিছু কাজ শেষ করে তবেই যাব। ঠিক আছে, আমি আসি তাহলে। হ্যাঁ আসুন, চিন্তা করবেন না। এই জাল আমি কেটে আসল কুমিরকে টেনে তুলে তবেই দম নেব। কথাটা বলে গলায় বেশ খানিক কৌতুক এনে ও আবারও বলে উঠল, দারুণ অভিনয় হে ভায়া। প্রবোধবাবু পুঁটিরামকে নিয়ে চলে গেলে আমি ওকে প্রশ্ন করলাম, এই বলি হচ্ছেটা কি বলতো? আমারও সেই একই প্রশ্ন, হচ্ছেটা কি? অন্তর্মহল থেকে বেরিয়ে এলো বৌঠান। সেও একই প্রশ্ন ওর দিকে ছুড়ে দিল। হচ্ছেটা কি একটু বলবে? আমিও তো সেই একই কথাই ভাবছি প্রাণপ্রিয় সখী। তোমরা তো জানোই আমি সকালে বেরিয়ে গিয়েছিলাম। হ্যাঁ সে তো জানি, কিন্তু কোথায় গিয়েছিলে? খবরের কাগজটা পড়ে দেখেছো? না, আজ তেমন সুযোগ করে উঠতে পারিনি। মুচকি হেসে কাগজটা হাতে তুলে নিয়ে বিশেষ একটি শিরোনামের দিকে আমার দৃষ্টিপাত করালো সে। আমি খবরটা পড়তে শুরু করলাম। চুপ, আর একটাও কথা না। বেটা জানতে পারলে জানে মেরে দেবে। নগেনদা, তুমি কি ঠিক জানো? হ্যাঁ রে হ্যাঁ, আমি নিশ্চিত। যদি কোনো বিপদ হয় তখন? কিসের বিপদ কার্তিক? এতদিন ধরে তো অন্নপূর্ণা হোটেলে কাজ করছি, আর এটা জানবো না? হ্যাঁ তাও বটে, তবুও যদি ধরা পড়ি তাইলে ওই চশমাখোর কিন্তু রক্ষে রাখবে না। এমনিতে বেটা হাড় কেপ্পন। এত বছর হলো কাজ করছি, কিন্তু মাইনে বাড়াতে বললেই বলে কিনা কার্তিক মাস গেলে 3-3টে টাকা দিচ্ছি, এটাই অনেক। হ্যাঁ, গেল মাসে আমিও মাইনে বাড়াতে বলেছি। আর কদিন খদ্দেরদের এটো গেলাস বাসন মেজে রইব বলতে পারিস? হ্যাঁ নগেনদা, একদম ঠিক বলেছ। কিন্তু দোকানের দরজা ভেঙে ঢুকলে লোকে সন্দেহ করবে না? দূর বোকা, দরজা ভাঙবো কেন শুনি? সেই ব্যবস্থা আছে। এই তোর এই নগেনদা কাঁচা কাজ করে না কার্তিক। কি উপায় শুনি? কার্তিকের কথা শুনে কালো মেঘে ঢাকা আকাশটার দিকে খানিক সময় উদাস চোখে চেয়ে রইল নগেন। বাতাসের বেগ তীব্র হচ্ছে, থেকে থেকে কানে ভেসে আসছে বজ্র নিনাদ। দূরের ওই তাল দিঘির কালো জলে টুপটাপ করে ঝরে পড়ছে ফোঁটা ফোঁটা বৃষ্টি। কাঁধের ঝোলা থেকে ভারী সন্তর্পণে লম্বা শিক জাতীয় কিছু একটা বাইরে বের করে আনলো নগেন। আরে বাস, তুমি তো গুরু পুরো কামাল করে দিয়েছো হে নগেনদা। কিন্তু এর ব্যবহার জানো তো? না জানলে এনেছি কেন কার্তিক? কি করে জানলে গো? বলি আগে চুরি টুরি করে বেড়াতে নাকি? হ্যাঁ হ্যাঁ, কারণ তোমার মতো একজন সাধারণ বেয়ারা
যাকে কিনা এতগুলো বৎসর ধরে শুধু এই মালিকের ভাই ফরমায়েশ খাটতে দেখছি, তার হাতে কিনা সিঁধ কাঠি। ব্যাপারটা ঠিক বুঝে উঠতে পারছি না যে। তোর এত বুঝতে হবে না, আমি কাল রাতেই দেখছি মালিক ক্যাশ বাক্সে তালা চাবি না মেরেই হইন করে বেরিয়ে গেল। তাই বলি, এত তাড়াতাড়ি হোটেল কেন বন্ধ করলো? নগেনদা, আমাদেরকে তো ওই পুরো কুকুরের মতো খিঁদিয়ে তাড়িয়ে দিল। হ্যাঁ, ও বেটা কবেই বা আমাদের মানুষ ভেবেছে শুনি। সেদিন ভুল করে খদ্দেরের একটা কাচের গেলাস তুলতে গিয়ে ভেঙে গিয়েছিল। এরপর সবার সামনে কি অপমানটাই না করলে। তুই তো সব জানিস কার্তিক, তুই সাক্ষী আছিস। হ্যাঁ হ্যাঁ, সে তো জানি নগেনদা। আমাকেও কি কম অপমান করেছে? ও তো আমাদের মানুষ বলেই মনে করে না। হ্যাঁ, আর না, অনেক হয়েছে। যা টাকা পাবো ভাগ বটাটা করে চালডিহি গ্রাম ছেড়ে কলকাতায় চলে যাব। ওখানে আমি আর তুই মিলে নতুন করে নিজেদের ব্যবসা শুরু করব। বলো কি, ভাতের হোটেল খুলবে? হ্যাঁ রে হ্যাঁ, তবে আর কইছি কি, ওই গোড়ামুখ লাল সাহেব আমাদের ধরতেও পারবে না। কিন্তু একটা কথা যে আমি কিছুতেই বুঝতে পারছি না নগেনদা। কি বলবো কার্তিক? প্রত্যুত্তরে কার্তিক কিছু একটা বলতেই যাবে, ঠিক সেই সময় কতগুলো কুকুর উচ্চস্বরে ভো ভো করতে করতে দল বেঁধে তালদিঘির পাড়ের দিকে ছুটে গেল। হাত ঘড়িতে রাত তখন 10:05। কলকাতা শহর এই মুহূর্তে হ্যাজাক লণ্ঠনের উজ্জ্বল আলোয় রাতের প্রহর গুনছে। তবে এই গ্রাম যেন এখনই শ্মশানপুর। রাস্তায় একটিও জনমানুষের চিহ্ন অবধি নেই। নগেন আর কার্তিকের কৌতূহলী চোখ দুটো অজানা কারণেই ওই দিঘির দিকে চলে গেল। একপাল কুকুর হিংস্র গর্জন করে গড়গড় শব্দ করতে করতে খুব সম্ভবত দিঘির পাড়ে পড়ে থাকা কিছু একটা দাঁতে টেনে নিয়ে কুচি কুচি করে ছিঁড়ে যাচ্ছে। একবার হাতের টর্চটা জ্বালালো কার্তিক। টর্চের জোরালো আলো গিয়ে পড়ল তাল দিঘির পাড়ে। বিরাট দিঘির ওই প্রান্তেই শ্মশান। একরাশ কুণ্ডলীকৃত আগুনের লেলিহান শিখা কালো আকাশের বুকে ছড়িয়ে যাচ্ছে। মাথার ওপর সপাটে একটা রামচাঁটি খেতেই সম্বিত ফিরল কার্তিকে। আরে বেটা করছিস, টর্চের আলো দেখলে লোকটা কৌতূহল হয়ে উঠবে না? তাছাড়া এত রাতে এখানে আমরা যে কাজ করতে এসেছি সেটা জানতে পারলে লোক পিটিয়ে ছাতু করে ফেলবেছে। আরে না গো না, এখন আবার লোক কই শুনি? আরে বোকা, এখানে কেউ নেই, কিন্তু শ্মশানে চিতা জ্বলছে। তার মানে হোক না হোক শ্মশান যাত্রী কিংবা নিদেন পক্ষে হারুডোম তো রয়েছে। বেটা ঘোরের লোক। আরে নগেনদা, তুমিও তো ভয় পেওনি। এত দূর থেকে টর্চের আলো চোখে পড়বে না, কিন্তু কুকুরগুলো যে কি নিয়ে টানাটানি করতেছে সেটাই তো বুঝতে পারছি না। তোর জেনে কি হবে শুনি? মালিক কুকুরের মতন ব্যবহার করে বলে তুইও ওদের দলে নাম লেখাবি নাকি রে? খাবারের ভাগ বসাচ্ছে বলে তুই বুঝি খুব রাগ ধরেছে? নগেনদা, নগেনদা, ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি। তুমি কিন্তু আমারে অপমান করতেছো। এটাই ঠিক, এটাই চাই। শরীর আর এক ফোঁটাও রক্ত, মানুষের রক্ত থাকলে কাজটা চটজলদি করে ফেল। আরে সে না হয় করব, কিন্তু যেটা বলতেছিলাম, বলছি মালিক সন্ধ্যার আগেই কেন হোটেল বন্ধ করে দিল আজকে? শীত কাঠিটা দরজার সামনে গেঁথে খানিকটা মাটি তুলে পাশে রেখে একবার গর্তের দিকে চাইল নগেন। বেশি ঘুরতে হবে না, ওই তো মেঝে চোখে পড়ছে। বাহ, তাইলে তো ভালোই নগেনদা। হ্যাঁ, সংক্ষিপ্ত উত্তর দিয়ে আবারও শীত কাঠিতে সজোরে মাটির মধ্যে গেঁথে খাবলা করে মাটি তুলে নিয়ে দোকানের বাইরে রাখল সে। মাথার ঘাম পুঁছে নিয়ে নগেন বলে উঠল, দুপুরবেলা ওই যে পাড়ার রবিকে বলতে শুনেছিলাম আজ তার ছেলের বিয়ে, তো মালিককে নিমন্ত্রণ করতে এসেছিল। আমি জানি ওই বিয়ে বাড়ি গেছে গা। পুকুটে মন্ডা মিঠাই খাওয়ার লোভ কি আর ছাড়তে পারে? ও তাই বলো। আচ্ছা, ওই ক্যাশ বাসকে যে চাবি দেওয়া নাই সেটা তুমি ঠিক করে দেখেছো তো নগেনদা? হ্যাঁ রে হ্যাঁ, আমি ঠিক দেখেছি, নইলে এত বিপদের ঝুঁকি নিয়ে কাজে নামতে যেতুম না। আবারও ঝপঝপ শব্দে শীত কাঠি দিয়ে খোঁচাতে খোঁচাতে আরো গভীর গর্তের সৃষ্টি করল নগেন। ঠিক যেন মাটির নিচে সরু গুপ্ত রাস্তা। কুকুরগুলো তখনও দল বেঁধে আয়েশ করে কি যেন চিবিয়ে চলেছে। মাঝে মধ্যে ঘেউ ঘেউ করে উঠছে। হ্যাঁ, এইবার পথ পেয়েছি। আমি আগে আগে যাচ্ছি, পিছন পিছন তুই আয়। তবে হ্যাঁ,
মাথা বাঁচি, কাজ হয়ে গেলে পর মাটির সমস্ত জায়গাটা ভরাট করে দিতে হবে, ঠিক যেমনটা আগে ছিল, মনে থাকে যেন। কথাগুলো বলতে বলতে নগেন দুই হাত পায়ে প্রশিক্ষিত সৈন্যের মতো গুঁড়ি দিতে দিতে মাথাটা গলিয়ে ধীরে ধীরে এগোতে লাগলো। কুকুরগুলো বাতাসে নাক টেনে কি যেন একবার শুঁকে নিল। হঠাৎ তারা সমস্বরে আকাশের দিকে মুখ করে ভৌ শব্দে ডেকে ওঠে অন্নপূর্ণা হোটেলের দিকে তেড়ে ধেয়ে আসতে লাগলো। ততক্ষণে নগেন দোকানের ভেতর ঢুকে পড়েছে। বাইরে থেকে কানে ভেসে আসছে খুটখাট শব্দ। কার্তিকের শুরু থেকেই ওই একদল কুকুরগুলির ওপর অকারণে কৌতূহল জন্মে গিয়েছিল। পরে ভেবে দেখল যে শ্মশানে দাহ কাজ শেষের পর মৃতদেহের অংশ আর ছাই জলে ভাসিয়ে দেওয়া হয়, সেগুলোর কোনো একটাতেই ভাগ বসিয়েছে তারা। তবে এমন হিংস্র আর আক্রমণাত্মক হয়ে উঠতে এদের তো আগে দেখেনি সে। রাস্তার ধুলো উড়িয়ে তারা দল বেঁধে ছুটে আসছে। কার্তিক তাদের দিকে টর্চের আলো ফেলতেই তাদের দুই চোখ যেন দপদপ করে জ্বলে উঠল। তাদের মধ্যে একজন দাঁতের ফাঁকে কি যেন কামড়ে ধরে রেখেছে। এই বেটা, বাইরে কি করছিস? ভেতরে আয়। হোটেলের ভেতর থেকে চাপা গলায় ভেসে এলো নগেনের গলা, কিন্তু কার্তিক মুখ দিয়ে একটাও সারা শব্দ করতে পারল না, কারণ ততক্ষণে তাকে দুই দিক থেকে গোল করে ঘিরে ধরেছে কমপক্ষে 10 থেকে 12টা কুকুর। সবচেয়ে অদ্ভুত বিষয়, তাদের প্রত্যেকের মুখে খেলা করছে ভয়াবহ পৈশাচিকতা। প্রত্যেকে সদন্ত বাইরে বের করে রয়েছে। প্রত্যেকের ঠোঁটে লেগে রয়েছে টাটকা লাল রক্ত, জিভটা বাইরে বের করা, সেখান থেকে টপ টপ করে ঝরে পড়ছে লালা রস। এই এই হুশ হুশ, পালা, যা, পালা পালা পালা। অস্ফুটে কাপা কাপা গলায় বলে উঠল কার্তিক। সবার আগে যে হৃষ্টপুষ্ট কুকুরটা ছুটে আসছিল সে ধীরে ধীরে আরো খানিকটা কাছে এসে দাঁড়ালো। মুখ দিয়ে টুপ করে কিছু একটা খসে পড়ল তার। এতক্ষণে সেদিকে চোখ গেল কার্তিকের। একটা শুকনো কাটা হাতের পাতা, হাতের দুটি আঙুল নেই। খুব সম্ভবত এই কুকুরগুলোর মধ্যে কারোর পেটে গিয়েছে। এতক্ষণে কার্তিক বুঝেছে তারা ঠিক কি নিয়ে নিজেদের মধ্যে টানা হ্যাচড়া করছিল। ভয় পেল সে, ভীষণ ভীষণ ভয়। তাদের মুখ দিয়ে বেরিয়ে আসছে তীক্ষ্ণ গড়গড় শব্দ। একটু একটু করে কার্তিককে চারিদিক দিয়ে ঘিরে ধরে এক দুর্ভেদ্য প্রাচীরের সৃষ্টি করেছে। এই কি হলো? ভেতরে আয়। বাইরে দাঁড়িয়ে রয়েছিস যে বড়। আবারও ভেতর থেকে নগেনের চাপা গলা ভেসে এলো। কার্তিকের উত্তর পেল না বটে, তবে তারও এইবার কানে ভেসে এলো একপাল কুকুরের হিংস্র গর্জন। এ বাঁচাও, এ নগেনদা, এ আমারে বাঁচাও, আরে নগেনদা বাঁচাও আমারে, ওরে আমারে বাঁচাও। ব্যাস, এতটাই বলার সুযোগ পেল সে। পরক্ষণেই দোকানের ভেতরে থাকা নগেন শুনতে পেল কার্তিকের আর্ত চিৎকার। না না, আ আ আ আ আ আ। হিংস্র কুকুরগুলো ঝাঁপিয়ে পড়েছে তার উপর, আঁচড়ে কামড়ে ক্ষতবিক্ষত করে দিচ্ছে নগেনের গোটা শরীর। কার্তিকের গোটা শরীর থেকে ঝরে পড়ছে ফোঁটা ফোঁটা রক্ত। চোখের সামনে একটু একটু করে নেমে আসছে মৃত্যুর রোমশ জাল, ঠিক যেন মাকড়সার জালে বন্দি এক নিরুপায় শিকার। ঠিক সেই সময় তার দুই পায়ে একটা হ্যাঁচকা টান পড়তেই কার্তিক মুখ থুবড়ে মাটিতে লুটিয়ে পড়ল। মুহূর্তের মধ্যে গর্তের ভেতর থেকে বেরিয়ে এলো দুটি হাত। মুষ্টিবদ্ধ হাতে তার কি যেন ধরা রয়েছে। চকিতে বাতাসে ছড়িয়ে পড়ল লাল রঙের ঝাঁঝালো পাউডার জাতীয় কিছু। দোকানের মধ্যে থেকে বেরিয়ে এলো নগেনের অস্ফুট কণ্ঠ। চোখ বন্ধ করে রাখ কার্তিক, শরীরের ভার ছেড়ে দে, আমি তোকে ভেতরে টেনে নিচ্ছি। নগেনদা। হ্যাঁ রে রে, আমি লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিয়েছি, আর বাছাধনগুলো বুঝবে ঠেলা। ঠেলা বুঝলো বটে। বাইরে ওই একপাল কুকুরদের মধ্যে শুরু হলো হুটোপাটি। তাদের চোখে লঙ্কার গুঁড়ো লেগে তারা উন্মাদ কুকুরের মতো ভৌ ভৌ শব্দে চিৎকার করতে করতে দোকান ছেড়ে বেশ খানিকটা নিরাপদ দূরত্বে সরে গেল। আর ঠিক তখনই কার্তিক অনুভব করলো দুটি হাত যেন পরিত্রাতা রূপে তার দুটো পা চেপে ধরে গর্তের ভেতর দিয়ে সোজা ভেতরে টেনে নিল। এই এই কার্তিক, তাকা আমার দিকে, চোখ মেলে তাকা। কার্তিক, এই কার্তিক। কথাগুলো যেন অনেক দূর থেকে ভেসে আসছে।
তবে সেই গলা তার বড্ড পরিচিত। কার্তিক, কার্তিক, তোর কিছু হবে না। এই কাজটা সেরে আমি তোকে সদর হাসপাতালে নিয়ে যাব, চিকিৎসা করিয়ে সুস্থ করে তুলব। এক অস্পষ্ট কালো অবয়ব ক্রমাগত কার্তিকের শরীর ধরে নাড়িয়ে চলেছে। হাত এবং পায়ের বিভিন্ন অংশে নখ আর দাঁতের দাগ, সারাটা শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। অদ্ভুত এক ঘোর লাগা চোখে কার্তিক বলে উঠল, জল, একটু জল। এতটা বলেই ঠিক কুকুরগুলোর মতোই এক হাত জিভ বাইরে বের করে লালা ঝরাতে লাগলো। বাইরে থেকে আবারও কুকুরদের গড়গড় শব্দ শোনা গেল। সেরেছে, আবার ফিরে এলো। যদি গর্তের ভেতর দিয়ে দোকানে চলে আসে, না, এটা হতে দেওয়া যায় না। কিন্তু একটা বিষয় তুমি কিছুতেই বুঝতে পারছি না, গ্রামের কুকুর, চেনা কুকুর যারা আমার গায়ের গন্ধ চেনে, তারা আক্রমণ করলো কেন? হ্যাঁ, কুকুর পাগল হয়ে গেল এটা ঠিক, তবে একসাথে সবাই, না, এটা যে বড়ই অস্বাভাবিক। কথাগুলো নিজের মনে বিড়বিড় করতে করতে রান্নাঘরের দিকে এগিয়ে গেল নগেন। হঠাৎ একটা নির্দিষ্ট জায়গার দিকে চোখ যেতেই থমকে দাঁড়ালো সে। ভাড়ার ঘরের ঠিক পাশে দোকানের একদম ভেতরে রয়েছে আরও একটি তালাবন্ধ ঘর। সাধারণত ঘরটা বন্ধই থাকে, মালিকের নিষেধ রয়েছে যে। এই ঘরে নাকি নানান জিনিসপত্র, যেমন হাঁড়ি, কড়াই, আঁশবটি থেকে শুরু করে আগে ব্যবহৃত হতো এমন বহু জিনিস মজুত রয়েছে। এমনকি চাল, ডাল, আটা এসবও রয়েছে। রোজ খুব ভোর থাকতে কাজে লাগবে এমন জিনিস তিনি নিজেই বাইরে বের করে আবারও তালা লাগিয়ে দেন। কেউ আজ পর্যন্ত না এই ঘরে ঢোকার অনুমতি পেয়েছে, আর না কেউ ঢুকতে পেরেছে। যদিও এই ঘরে নিয়ে তারও কখনো তেমন মাথা ব্যথা ছিল না, তবে আজ এক অদ্ভুত গা গুলিয়ে ওঠা গন্ধ যেন তার নাকে এসে ধাক্কা মারছে। খুব ভোরে মালিক নিজেই দোকান খোলেন এবং নিজের হাতেই বন্ধ করে। মাঝের সময়টুকু ওই ক্যাশ বাক্সের টেবিলটাতে বসে থাকে। আবার কাজ শেষ হলে সকলকে বিদায় দিয়ে টাকা পয়সা গুছিয়ে নিয়ে নিজের হাতে দোকান বন্ধ করে। তবে আজ দোকান বন্ধ করার আগে নিজের চোখে দেখেছে নগেন, ক্যাশ বাক্স থেকে একটিও টাকা তিনি বের করেননি। এই একটা ব্যাপারে তারও বেশ খটকা লাগছে। বন্ধ থাকা দরজার ভেতর থেকে একটা গা গুলিয়ে ওঠা গন্ধ আবারও তার নাকে এসে ঝাপটা মারতে সে এক ছুটে রান্নাঘরের দিকে গিয়ে প্রথমেই নীল গামলায় জমানো জলে পাশে পড়ে থাকা ঘটি ডুবিয়ে এক ঘটি জল তুলে নিল। জলটা হাতে নিয়ে কার্তিকের দিকে যেতেই যাবে, ঠিক সেই মুহূর্তে দোকানের ভেতর থেকে এক হিংস্র পাশবিক গর্জনে কেউ যেন গড়গড় করে উঠল। এ কি, ওরা বুঝি ভেতরে চলে এলো? তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। পকেট থেকে কাঁপা কাঁপা হাতে দেশলাইয়ের বাক্সটা বের করে একটা দেশলাই জ্বালাতে সে দেখতে পেল এক অপার্থিব দৃশ্য। কার্তিক ঠিক যেন একটা চার পেয়ে জন্তুর মতো গড়গড় করতে করতে জিভটা এক হাত বাইরে বের করে মাটিতে কি যেন নাক দিয়ে শুঁকতে শুঁকতে তার দিকেই এগিয়ে আসছে। কার্তিক, এই কার্তিক, কি হয়েছে তোর? এমন করছিস কেন শুনি? প্রত্যুত্তরে মুখ দিয়ে ভৌ ভৌ করে ডেকে উঠল কার্তিক। এক হাত সামনের দিকে আদেশের ভঙ্গিতে বাড়িয়ে দিয়ে হাতের ঘটিটা মাটিতে নামিয়ে তার দিকে আলতো করে ঠেলে দিল নগেন। জল ভরা ঘটির দিকে ঘাটটা একদিকে করে মুখ দিয়ে ঠিক যেন কুকুরের মতোই কুই কুই শব্দ করতে করতে এক দৃষ্টিতে চেয়ে রইল। তারপর দুই পায়ের পাতায় ভর করে হাঁটুটা সামান্য উঁচু করে হাত দুটো সামনের দিকে বাড়িয়ে দিয়ে নিজের শরীরটাকে টানতে টানতে সেদিকে নিয়ে গেল। এরপর চোয়াল দুটোকে মুখের মধ্যে টেনে ধরে সামান্য ঝুঁকে জিভ দিয়ে ঘটি ভরা জল চাটতে লাগলো। ভয়ে, ঘৃণায়, আতঙ্কে নগেনের সারা শরীর যেন শিউরে উঠল। বেশ খানিকটা সময় এইভাবে কেটে গেল। একটু একটু করে নগেন তারই ব্যস্ততার সুযোগ নিয়ে হোটেল ঘরের অন্ধকারে মিশে ক্যাশ বাক্সর দিকে এগিয়ে গেল। এক টানে বাক্সের ডালা টানতেই তার চোখ দুটো যেন লোভে চিকচিক করে উঠল। টাকা, হ্যাঁ টাকা, থরে থরে সাজানো 10 টাকার মোটা দুটো বান্ডি দুই হাতে তুলে নিয়ে ওজন মেপে সে বলে উঠল, দুটো বান্ডিল মিলে কমপক্ষে 10,000 তো হবেই হবে। ব্যাস, কাজ শেষ। এবার বাকি কথাটা বলার আগেই হঠাৎ ঝন শব্দ করে কি যেন একটা কিছু মাটিতে পড়তে কার্তিক চোখ তুলে চাইল। ঢং শব্দ করে বেশ খানিকটা জল ঘটি শুদ্ধ মাটিতে পড়ে গেল। কার্তিক ঘুরে বসেছে।
অদ্ভুত ভঙ্গিমায় দাঁত মুখ খিঁচিয়ে মুখ দিয়ে ক্রমাগত গড়গড় শব্দ করতে করতে তার দিকে দুই হাতে পায়ে ভর করে এগিয়ে আসছে। এতক্ষণে মাটিতে পড়ে থাকা জিনিসটা চোখে পড়েছে নগেনের। একটা চাবি, গোল লোহার আংটায় বাঁধা একটি মাত্র চাবি। মাথায় যেন বিদ্যুৎ খেলে গেল নগেন। কুকুর কামড়ানোর ফলেই কার্তিকের বোধহয় কিছু হয়েছে, কিন্তু সেটা ঠিক কি আমি জানি না। বাইরে হিংস্র কুকুর, ভেতরে আবার মানুষ রূপে কুকুর। বাঁচতে হলে ওই তালাবন্ধ ঘরেই ঢুকতে হবে। সব শান্ত হলে তারপর কার্তিককে মাথায় আঘাত করে অজ্ঞান করে বাইরে বেরিয়ে যাব। কিন্তু আক্রমণ করব কিভাবে? আপাতত তো বাঁচতে হবে। ওই চাবিটা সম্ভবত ওই ঘরে, হয়তো ওই অবধি আমায় পৌঁছাতে হবে যে করেই হোক। দুই হাতে পায়ে ভর করে বুকটা মাটিতে ঘষ্টাতে ঘষ্টাতে এগিয়ে আসছে কার্তিক। হঠাৎ কিছু একটা মনে হওয়ায় পকেট থেকে আবারও দেশলাইয়ের বাক্স বের করে আনলো নগেন। এই হুশ, যা যা দূরে যা। কথাটা বলতে বলতে একটু একটু করে ওই বন্ধ দরজার দিকে এগিয়ে যেতে লাগলো নগেন। কার্তিক কুকুরের মতো ভৌ ভৌ করতে করতে এগিয়ে আসতেই নগেন একটা দেশলাই জ্বালিয়ে তার দিকে ছুঁড়ে মারল। ভয়ে কুই কুই করতে করতে পিছিয়ে গেল সে। এক লাফে সেই দরজার কাছে দাঁড়িয়ে পকেট থেকে চাবিটা বের করে তালায় লাগাতেই যাবে, ঠিক সেই সময় মাটির ওপর দুই পায়ের ধপধপ শব্দ শুনে ঘুরে দাঁড়ালো সে। দেখতে পেল হিংস্র চিতা যেমনভাবে শিকারের দিকে ছুটে আসে, ঠিক সেইভাবে কার্তিক দুই হাত পায়ে ছুটতে ছুটতে তার দিকেই এগিয়ে আসছে। আবারও একটা দেশলাই কাঠি জ্বালাতে গেল সে। না, জ্বলছে না। একবার, দুইবার, তিনবারের চেষ্টাতেও যখন জ্বলল না, নগেন দ্রুত হাতে চাবি ঘোরাতে গেল। ঠিক সেই একই মুহূর্তে কার্তিক তার উপর হামলে পড়তেই দুজনে হুড়মুড়িয়ে সেই ঘরের ভেতর আছড়ে পড়ল। বাইরে থেকে কুকুরের ডাক আর শোনা যাচ্ছে না। বাতাসে অদ্ভুত একটা শীষের শব্দ ভেসে আসছে। কে যেন মুখ দিয়ে চুপচুপ করে শব্দ করে চলেছে। তবে ঘরের ভেতর তখন এক নারকীয় কাণ্ডের দৃশ্য রচিত হয়ে চলেছে। অনেক সহ্য করেছি, অনেক। আর না, শালা বেকুব, তুই নিজেও মরবি আমাকেও মারবি। ভেবেছিলাম তোকে সাথে নিয়ে নতুন কিছু শুরু করব, একটা নতুন ভাতের হোটেল, তুই আর আমি মিলে এক নতুন দুনিয়া করব। কিন্তু না, শালা মালিক তোকে কুকুর বলতো, ঠিক বলতো। সেই কুকুরের মতন কামড় খেয়ে নিজেও শেষমেশ কুকুর হয়ে গেলি আর আমার উপর আক্রমণ চালালি। হাঁপাতে হাঁপাতে কথাগুলো বলতে বলতে একটা অদ্ভুত ঘসঘস শব্দে কি যেন করে চলেছে সে। তবে যাকে বলে চলেছে তার পক্ষ থেকে ঠিক যেইভাবে কুকুরেরা মরণ আর্তনাদে কুইকুই করে ডাকতে থাকে তেমনটা শোনা যাচ্ছে। রক্তাক্ত আঁশবটিটা শেষবারের মতো মাথার ওপর তুলে ধরল নগেন। কুকুরের মৃত্যু কুকুরের মতনই ঘটে, এবার সব শেষ। বিকট চিৎকার করে বটিটা তার গলার ওপর সজোরে নামিয়ে আনতেই মাথাটা এক কোপে দূরে ছিটকে পড়ল কার্তিকের। ফোয়ারার মতো রক্ত ছিটকে গিয়ে লাগলো নগেনের চোখে মুখে। ঢং শব্দ করে বটিটা খসে পড়ল মাটিতে। এতক্ষণে তীব্র অনুশোচনা গ্রাস করেছে তাকে। হাউ হাউ করে ডুকরে কেঁদে সে বলে উঠল, আমি কি করলাম? হায় ঈশ্বর, আমি কি করলাম? মেরে ফেললাম বন্ধুকে নিজের হাতে। খুন না, আর না, এবার পালাতে হবে, নইলে ধরা পড়ে যাবো যে। ঘরের ভেতর ঢোকা মাত্র ভাগ্য ভালো যে অন্ধকার হাতরে ওই বটি হাতের কাছে পেয়েছিলাম, নইলে তো একটু হলেই কার্তিক আমার গলায় দাঁত বসাতে যাচ্ছিল। হঠাৎ মাথার উপরে কি যেন ঠেকায় সম্বিত ফিরল নগেন। পকেট থেকে দ্রুত হাতে দেশলাইটা বের করে আবারও জ্বালালো সে। খানিক্ষণের চেষ্টায় দেশলাই বাক্সর গায়ে লেগে থাকা বারুদেই ঘষা খেতেই কাঠিটা এবার দপ করে জ্বলে উঠল। জ্বলতে থাকা কাঠির উজ্জ্বল আলোয় এইবার তার যা চোখে পড়ল তাতে তার শরীরের রক্ত বরফের মতো ঠান্ডা হয়ে গেল। সে দেখতে পেল মাথার উপরে ঝুলছে সাদা হয়ে যাওয়া ফ্যাকাশে বিবর্ণ দুটি পা। একটা মানুষের শরীর যেটা আগাগোড়া চটের বস্তা দিয়ে ঢাকা। কড়ি কাঠ থেকে ঝুলতে থাকা শক্ত লোহার আংটাতে খুব সম্ভবত দড়ি দিয়ে বস্তাবন্ধী সেই মৃত শরীরের গলা পেঁচিয়ে রাখা হয়েছে। এসব কি? একটা নয়,
পরপর দুটো লাশ সেখানে ঝুলছে। লাশ? হ্যাঁ, এ ঘরে লাশ? আমার পুলিশে খবর দিতে হবে, নইলে যে বিপদ। এইসবের পিছনে কে রয়েছে? মালিক? কিন্তু কিন্তু কেন? সে মনে সাহস সঞ্চয় করে একটি মৃতদেহ টান মেরে মাটিতে নামাতেই যাবে, ঠিক সেই সময় হোটেলের দরজা খোলার শব্দ হলো। একটা অদ্ভুত শীষের শব্দ কানে আসছে। জোরালো টর্চের আলো ফেলে কে যেন ঘরের ভেতর প্রবেশ করছে। পেছন পেছন তাকে অনুসরণ করতে করতে এগিয়ে আসছে সেই একপাল কুকুর। সেই একটানা অদ্ভুত শীষের শব্দটা যেন মনের ভেতর অদ্ভুত এক ভাবনার জন্ম দিচ্ছে। ভয় নাকি আনন্দের অনুভূতি, তা বোঝার উপায় নেই। টর্চের আলোর ওই প্রান্তে কে রয়েছে তা বোঝার উপায় নেই। জুতোর মচমচ শব্দ, কুকুরদের একটানা ঘেউ ঘেউ, আর তারই সাথে ঠিক সেই মুহূর্তে পরপর দুটো ঘটনা ঘটল। ধপ করে কি একটা যেন মাটিতে আছড়ে পড়ল। তারই সাথে ভেসে এলো এক গুরু গম্ভীর পুরুষালী গলা। বাতাসের কলে ইঁদুর নড়ে, ধেয়ে আসিল বিড়াল ছানা। শিকার না শিকারী, খেয়ে হইবে বদ্ধ, খেয়েই বা পড়িবে ধরা। আবারও মুখে সেই একই চেনা শীষের শব্দ যা নগেন আগেও শুনেছে। মুহূর্তের মধ্যে কুকুরগুলো তীর বেগে নগেনের দিকে ছুটে এলো। নগেন শেষবারের জন্য বাঁচার আকুল প্রার্থনা জানিয়ে বলল, ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়, মুক্তি দাও। টর্চের আলোটা বার কয়েক নড়ে উঠল। আলোর বিপরীতে জমাট বাঁধা অন্ধকারে ডুবে থাকা সেই মিশকালো অবয়ব হো হো শব্দে অট্ট হাসি হেসে বলে উঠল, রাজা গেল, রাজত্ব গেল, তবু ঢাল তলোয়ারহীন রাজা আঁকড়ে ধরিয়া রহিল সিংহাসন। ভাঙবে তবুও মচকাইবে না। আজব তুমি এক আহাম্মক বাছাধর। কুকুরগুলো ততক্ষণে চারিদিক দিয়ে ঘিরে ধরেছে তাকে। দুই দিক থেকে দুইজন তার পরনের কাপড় টেনে ছিঁড়ে দিল। বেশ কয়েকটা কুকুর তার হাত, কোমর আর পায়ের বিভিন্ন স্থান থেকে খাবলে তুলে নিল মাংস। ধপ শব্দে ঠিক কার্তিকের গলা কাটা মৃত শরীরের ওপরেই পড়ল সে। পরক্ষণেই আবারও সেই শিশির শব্দ ভেসে এল, এবং এর পরেই দুটি তাগড়াই কুকুর দুই দিক থেকে তার কণ্ঠনালী টেনে ধরতেই খানিক সময় ছটফট করতে করতে তার গলার সরু লাল নলি মাটিতে ছিঁড়ে গড়িয়ে পড়ল। আরেকটি কুকুর এসে তার মাথার চুল ধরে এক কামড়ে মাথাটা ছিঁড়ে নিতেই ঠিক কার্তিকের কাটা গলার ওপর অদ্ভুতভাবে তার মাথাটা এসে পড়ল। সেই দৃশ্য দেখে সামনে দাঁড়িয়ে থাকা লোকটা হোটেল কাঁপিয়ে হো হো শব্দে হাসতে হাসতে ব্যঙ্গ করে বলে উঠল, এ কি অদ্ভুত বিড়ম্বনা! একের শরীরে অন্যের মাথা, সৃষ্টি যে রসাতলে। সৃষ্টি যে রসাতলে। এরপর কুকুরগুলোর দিকে তাকিয়ে আদেশের সুরে বলে উঠল, ব্যাস, আর না, তোরা ভাগ পাবি, তবে তার আগে যে আবার অনেক কাজ বাকি। কলকাতার বুকে নতুন আতঙ্ক। শিয়ালদহ স্টেশন সংলগ্ন বেশ কিছু এলাকায় ইতিমধ্যে কুকুরের আতঙ্ক ছড়িয়েছে। কুকুরের কামড়ে জলাতঙ্কে ইতিমধ্যে মৃত্যু ঘটেছে বেশ কিছু মানুষের। এমনকি কুকুরদের এমন ধারা আক্রমণাত্মক ব্যবহার এর আগে তেমন দেখা যায়নি। কুকুরদের কামড়ে যেসব মানুষ আক্রান্ত হয়েছে দেখা গিয়েছে তারা পরবর্তীকালে তাদেরই দলে ভিড়ে দুই হাত পায়ে ভর করে মানুষদের ওপর আক্রমণ চালাচ্ছে। এই বিষয়টি বর্তমানে লালবাজার থানার অন্তর্গত এবং তদন্ত এখনও চলছে। অনেকের মতে এটি ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বিশ্বের দরবারে দোষী প্রমাণিত করার একটা চাল মাত্র। তবে জনগণের মধ্যে ধীরে ধীরে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। আপনাদের সকলের কাছে অনুরোধ, আপনারা এই ধরনের ঘটনা দেখলে অবশ্যই নিকটবর্তী থানায় খবর দেবেন। খবরের কাগজটা নামিয়ে রেখে বললাম, এটা তো চালডিহি গ্রামের ঘটনার সাথে হুবহু মিল রয়েছে। জ্যোতিবাবুর হোটেলটাও শিয়ালদাতেই ছিল, তাই না ভাইয়া? ঠিক তাই। এখন সেই হোটেল আবার প্রবোধবাবুর গ্রামে রয়েছে।
জ্যোতিরঞ্জন বাবুই যে যুক্ত সেই কথার তো কোনো প্রমাণ দেখছি না আমি। ওনার হোটেল থাকার সাথে কুকুরদের স্বভাবগত পরিবর্তন সবটাই কি যুক্ত নাকি কাকতালীয়? সেটা জানার জন্যই তো বিধুবাবুর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। তো কি জানতে পারলে? দেখো ভাইয়া, কুকুর পাগল হয়ে মানুষকে কামড়েছে, এতে কিন্তু কোনো অপরাধ ঘটেনি। তবে মানুষ যদি জলাতঙ্কে আক্রান্ত হয়ে মানুষকেই প্রতি আক্রমণ করে, তাহলে সেটা অবশ্যই অপরাধ। ধীরে ধীরে এই বিষয়টা ছড়িয়ে পড়ছে, তবে ছোট্ট একটা ক্লু আমাদের হাতে এসেছে। জ্যোতিরঞ্জনবাবুর হোটেলে কি যথেষ্ট পরিমাণে কর না দেওয়ার কারণে বন্ধ হয়েছে, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে সেটাই জানার। তার আগে চলো বিধুবাবুকে নিয়ে একবারটি মাস্টারমশাইয়ের বাড়ি ঘুরে আসা যাক। ওনারই তো শালাবাবু ওই জ্যোতিরঞ্জন। যদি এটা সত্যি হয় তবে তার ঠিকানা পেতে বিশেষ বেগ পেতে হবে না। হ্যাঁ, সে না হয় গেলাম, তবে বৌঠানকে কিসব জানি ইশারায় বোঝালে সেটাই তো বুঝলাম না। খুব সহজ ধাঁধা হে। আমি কি বলেছিলাম? বলেছিলাম রদ বদলের খেলায় স্থানান্তরণ ঘটেছে বৌঠান। যে কানা সেই যে কৃষ্ণ কানাইয়া, আবার এক্কা বনের বিবি গোলামকেও টেক্কা দিয়ে রাজাকে ছিনিয়ে নিয়েছে। বড় মজার সেই খেলা। অর্থাৎ আমাদের ভূমিকা এবং নামের স্থানান্তরণ ঘটেছে। তুমি হয়েছি আমি, আর আমি হয়েছি তুমি। তাসের এক্কা গোলাম অর্থাৎ মানে তুমি। কিছু মনে করো না ভাইয়া, সবই যে খেলার নিয়ম। বিবি অর্থাৎ তোমার বৌঠান তোমায় টেক্কা দিয়ে আমায় অর্থাৎ রাজাকে ছিনিয়ে নিয়েছে। মানে আমার ইশারা তোমায় বুঝতে না দিয়ে নিজে ঠিক বুঝেছে। আমি আর এই নিয়ে বিশেষ কথা বাড়ালাম না। সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে বললাম, তবে এই গোলামের সাথে রাজার যেতে আজ্ঞা হোক। বৌঠান একগাল হেসে হাতের তালুকে আশীর্বাদের ভঙ্গিমায় তুলে ধরে বলল, তথাস্তু, বিজয়ী ভব। মাথার উপরে গনগনে সূর্যের আঁচ উপেক্ষা করে আমি, ব্যোমকেশ এবং বিধুবাবু যখন হাওড়ায় প্রবোধবাবুর লেখা ঠিকানায় এসে পৌঁছলাম, হাতঘড়িতে তখন সময় প্রায় বেলা 12টা। এতক্ষণে হয়তো পুঁটিরাম সহ প্রবোধবাবু তার গ্রামে গিয়ে পৌঁছে গিয়েছেন। পুরনো একতলা বাড়িটাকে ঘিরে গজিয়ে উঠেছে আগাছার জঙ্গল। বেশ খানিকক্ষণ কড়া নাড়ার পর বাইরে বেরিয়ে এলেন এক 50 বৃদ্ধা। তোমরা কে বাবারা? কাকে চাই? মাস্টার মশাই বাড়িতে আছেন? প্রশ্ন করলেন বিধুবাবু। মাস্টার মশাই, তোমরা ওনার খোঁজে এসেছ? উনি যে কোথায় সে তো আমিও জানি নে বাবা। তোমরা কি পুলিশের লোক? না, আমরা ওনার পুরনো ছাত্র। কিন্তু উনি কোথায়? সেই একই প্রশ্ন তো আমারও। উনি কোথায়? চাকরি হারিয়ে একদিন বাড়ি ফিরলেন। বললেন ওনার প্রতিভা নাকি কেউ চিনতে পারেনি, ওনার উদ্দেশ্য নাকি মহৎ। এরপর একদিন না বলে কয়ে আমার কয়েকটা গাছের চারা দিয়ে বলে গেলেন পরিচর্যা করতে। আমিও করতে লাগলুম। এরপর এক রাতে উঠে দেখি উনি নেই। শেষ একটা চিঠি ছেড়ে গিয়েছিলেন, লিখেছিলেন আমি আসছি, অনেক কাজ বাকি, আমার খোঁজ করো না, পাবে না। তবে তোমার যাতে কোনো আর্থিক সমস্যা না হয় সেদিকে আমি খেয়াল রাখবো। মাসে মাসে মানি অর্ডারে টাকা আসে, কিন্তু উনি কই? আমি যে ওনার স্ত্রী, সেই কবে থেকে পথ চেয়ে রয়েছি। থানায় নিখোঁজ অভিযোগও দায়ের করেছিলাম। তাই ভাবলাম তোমরা হয়তো থানা থেকে এসেছো বাবা। শেষ যেই খামে মানি অর্ডার এসেছিল সেটা একবার দেখাতে পারবেন? ঠিক আছে, দাঁড়াও দেখি সেই খাম পাই কি না। বৃদ্ধা ভেতরে চলে গেলে ও ঝোপে টাকা বাগানের দিকে এগিয়ে গেল। আসলে পরিচর্যার অভাব থাকলেও টবে বেশ কিছু নানান জাতের ফুল আর ফল ফুটে রয়েছে। সবই প্রায় চেনা, গোলাপ, টগর, রজনীগন্ধা, এমনকি জুঁই ফুলও রয়েছে। ও সেগুলো দেখতে দেখতে আরও খানিক সামনে এগিয়ে গিয়ে কয়েকটা বুনো লতাপাতা হাত দিয়ে সরিয়ে একটা মাঝারি আকারের গাছ থেকে একটি ডাল আর খানিকটা পাতা তুলে নিয়ে নাকের সামনে তুলে ধরে গন্ধ শুঁকে নিল। এরপর সেগুলো পকেটে চালান করে আবারও ফিরে এলো। ওখান থেকে কি নিয়ে এলে? বলবো, সময় এলে সব বলবো। তবে আমাদের এই মুহূর্তে বেশ কয়েকটা কাজ বাকি। পিশাচ ধরতে হবে না? পিশাচ? হ্যাঁ, মানুষরূপী পিশাচ।
এই সমাজের কটূক্তি যাকে অন্ধ করে দিয়েছে বিধুবাবু। আচ্ছা, শিয়ালদহ স্টেশনের কাছে কয়েক মাস আগে একটি ভাতের হোটেল বন্ধ হয়ে গিয়েছিল, আপনার মনে আছে? আলবাত আছে ব্যোমকেশবাবু। কারণটা কি ছিল বলতে পারবেন? দেখুন, ঘটনাটা নিয়ে বিশেষ কেউ মাথা ঘামায়নি। আসলে লোকটা বেআইনিভাবে রাস্তা দখল নিয়ে ভাতের হোটেল চালাচ্ছিল। দোকানে বেশিরভাগ সময় ভিড় লেগে থাকতো, ফলে স্টেশনে ঢোকার মুখে নিত্যযাত্রীদের বেশ সমস্যার মুখে পড়তে হয়েছিল। আর তাছাড়া কি বিধুবাবু? ওই অঞ্চল থেকে বেশ কিছু ভিক্ষুক হঠাৎ করে গায়েব হয়ে গিয়েছিল। ভিখারিদের নিয়ে কেই বা মাথা ঘামায়। এরপর সেই দোকানের মাংসের পদ ভীষণভাবে জনপ্রিয়তা লাভ পায়। মানুষ একবার খেলে বারবার ছুটে আসতে থাকে। বলা ভালো, নেশাগ্রস্তের মতো ছুটে আসে। ভিড়ে আরো বাড়তে থাকে, ফলে প্রশাসনকে হাল ধরতেই হয়। দোকান উঠে যাওয়ার পর থেকে কুকুরদের হিংস্র আচরণ বাড়তে থাকে। তারা মানুষকে আঁচড়াতে কামড়াতে শুরু করে। যারা আক্রান্ত হয় তারাও একইভাবে অন্যান্য মানুষকেও আক্রমণ করতে থাকে। কি তাই তো বিধুবাবু? ঠিক তাই। দোকানের মালিক তারপর থেকেই বেপাত্তা। যদিও এইসব ঘটনার সঙ্গে তার যে কোনো রকম যোগসূত্র রয়েছে সেটা পুলিশ বুঝতেও পারেনি। এই মুহূর্তে এই একই ঘটনা চালডিহি গ্রামেও ঘটে চলেছে। ঠিক সেই সময় একটা খালি খাম হাতে হাজির হলেন সেই বৃদ্ধা। খামটা হাতে নিয়ে নেড়েচেড়ে ডাক টিকিটের দিকে চোখের ইশারায় আমায় তাকাতে বলল। আমি সেদিকে ভালোভাবে লক্ষ্য করে দেখলাম টিকিটটা বীরভূম পোস্ট অফিসের। এরপর ও সেই খাম বৃদ্ধার হাতে ফিরিয়ে দিয়ে বলল, আচ্ছা, মাস্টারমশাই কি কোনো নেশা করতেন? নেশা? কেন বাবা, তুমি জেনে কি করবে? তুমিও কি বাকিদের মতো ওনার ভাবমূর্তি নষ্ট করতে চাও? বলি, মানুষটাকে আর কত কষ্ট দেবে তোমরা? বৃদ্ধার এমন রাগের কারণ খুব স্বাভাবিকই বটে। নিজের স্বামীর নিন্দে কেই বা শুনতে পছন্দ করে। তবে চাকরি যাওয়া, ওনার নিখোঁজ হওয়া, বাড়িতে মাসে মাসে টাকা পাঠানো, সবটাই কি কাকতালীয়? উনি কোথায় রয়েছেন সেটা কেউ জানে না। এখন উপায় একটাই, ওই গ্রামে গিয়ে সবটা নিজের চোখে দেখে আসা, বিশেষ করে ওই মাংস। না, সবটা কেমন জানি গুলিয়ে যাচ্ছে। বৃদ্ধাকে উদ্দেশ্য করে ও বলে উঠল, তাকে বদনাম করার কোনো অভিপ্রায় আমার নেই, শুধু জানতে চেয়েছিলাম। আজ চলি, ওনার কোনো খবর পেলে নিশ্চয়ই জানাবো। তবে একটা শেষ প্রশ্ন করতে চাই, আপনাদের কটি সন্তান? একটিও না। কথাটা বলে ওই বৃদ্ধা মুখের ওপর দরাম করে দরজাটা বন্ধ করে দিলেন। ঢং ঢং শব্দে ঘণ্টা বাজতে চালডিহি প্রাইমারি স্কুলের ছোট ছোট ছেলে মেয়েদের দলটা ক্লাসরুম ছেড়ে বাইরে বেরিয়ে এলো। খানিক আগেই আমরা এই গ্রামে এসে পৌঁছেছি। স্কুলের হেডমাস্টার অবনীবাবু কপালে জমে থাকা বিন্দু বিন্দু ঘাম পুছে নিয়ে ওকে উদ্দেশ্য করে বললেন, আর বলবেন না মশাই, উনি ভালো পড়াতেন, তবে ইদানিং কেমন যেন হয়ে উঠেছিলেন। টলতে টলতে স্কুলে আসতেন। সম্ভবত রাতের দিকে কোনো নেশায় আসক্ত হয়ে পড়েছিলেন। অনেক সময় তো ক্লাস চলাকালীন কেউ গোলমাল করলে তাকে অমানসিকভাবে বেধড়ক মার দিতেন। অনেক সময় তো আমি নিজে তাকে থামাতে ছুটে এসেছি মশাই। এগুলোই কি তার চাকরি যাওয়ার কারণ অবনীবাবু? আগে না, তবে সেবার স্কুল কমিটি থেকে ইন্সপেক্টর এলেন। সেদিনও উনি রীতিমতো নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিলেন। কিছু একটা নেশা উনি করতেন, সেটা আমি নিশ্চিত। আসলে এই বয়সে এসে এমন জায়গায় ট্রান্সফার। তার মধ্যে শুনেছি ওনার বৈবাহিক জীবন তেমন সুখের ছিল না, সন্তানও হয়নি। এই সব মিলিয়ে যা হয় আর কি। স্কুল কমিটি থেকেই ওনার চাকরিটা খাওয়া হয়েছে, তবে ওনার বয়সের কথা মাথায় রেখে বিষয়টা পাঁচ কান করা হয়নি। বুঝলাম। আচ্ছা, আপনি গ্রামে যে নতুন ভাতের হোটেল হয়েছে সেখানে কখনো খেয়েছেন অবনীবাবু? আগে না, আমার তো কাছেই বাড়ি, অযথা হোটেলে যাওয়ার দরকার কি। ঠিক আছে, আচ্ছা আজ উঠি, পরে আসবো। নমস্কার আর প্রতি নমস্কারের পালা সেরে আমরা যখন বাইরে বেরিয়ে এলাম তখন ও আমায় বলল, নাটকের শেষ দৃশ্যটা তোমায় করতে হবে ভাইয়া, ভয় পেও না, পুটিরাম তো রয়েছেই। তুমি এই মুহূর্তে অন্নপূর্ণা হোটেলে যাও, তবে হ্যাঁ, মাংস ভাত অর্ডার করলেও কিন্তু মাংস ছুঁয়েও দেখবে না। বলবে তুমি বহিরাগত, ওগুলো প্যাকিং করে দিতে। তুমি ট্রেনে বসে খাবে, মনে থাকবে তো? হ্যাঁ, কিন্তু তুমি কোথায় চললে হে? আমি আর বিধুবাবু প্রথমে থানায় যাব,
তারপর সেখান থেকে সোজা প্রবোধবাবুর বাড়ি। তুমি কাজ সেরে সামনের দিকে হাঁটতে হাঁটতে এগিয়ে আসবে। আজ রাতে একটা নতুন খেলা দেখবে ভায়া, ভয় পেও না জানো। আমি ঘাড় নেড়ে আর কোনো কথা না বাড়িয়ে অন্নপূর্ণা হোটেলের দিকে হাঁটা লাগালাম। গ্রামে এই একটাই হোটেল, তাই খুঁজে পেতে বেশি সময় লাগলো না। সময় প্রায় সন্ধে। এই হোটেল বন্ধ হতে হতে রাত 8টা বাজে। আমি হোটেলের ভেতরে গিয়ে দাঁড়াতে অদ্ভুত বিষয় চোখে পড়ল। ইতিউতি ছড়িয়ে রয়েছে বেশ কয়েকজন। থেকে থেকে অদ্ভুত এক ঘোরের মধ্যে তারা বলে চলেছে, মাংস কই, মাংস, মাংস দে। মাংসের গামলা হাতে এই টেবিল সেই টেবিল ছোটাছুটি করে চলেছে পুঁটিরা। আমায় দেখে উদ্ভাসিত হয়ে কিছু একটা বলতেই যাচ্ছিল, কিন্তু আমি তাকে চোখের ইশারায় চুপ থাকতে বললাম। হঠাৎ ক্যাশ কাউন্টার থেকে এক বছর 40-এর ভদ্রলোক আমার দিকে চেয়ে বলল, গ্রামে নতুন বুঝি? আগে হ্যাঁ। বেশ বেশ, তা কোথায় উঠেছ? কার বাড়ি? আগে আমি পাশের স্টেশনে যাব। শুনেছিলাম আপনার দোকানে ভালো মাংস ভাত পাওয়া যায়, তাই নিতে এসেছি। বেশ করেছ, যাও টেবিলে গিয়ে বসো, আমি খাবার পাঠাচ্ছি। আগে খাবারটা বেঁধে দিলে ভালো হয়, আমি আসলে ট্রেনে বসে খাবো আর কি। কথাটা শুনে উনি ভ্রু কুঁচকে আমার দিকে চাইলেন। এতক্ষণে ভালোভাবে ওনাকে লক্ষ্য করলাম। দীর্ঘ রিজু গড়ন, দাড়ি গোঁফ কামানো, চোখে সোনালি ফ্রেমের চশমা, মাথার কালো চুল ব্যাক ব্রাশ করা, হাতে সোনাটা কোম্পানির দামি ঘড়ি, উজ্জ্বল ডায়াল। দেখলেই বোঝা যায় ব্যবসা বেশ ভালোই জমেছে। এখন এখানে বসে খাবেন না বলছেন? আগে না, আমার একটু তাড়া আছে, খানিক বাদেই ট্রেন। ঠিক আছে, তবে যাবার পথে সাবধান। কেন বলুন তো? পাড়ার কুকুরগুলো আবার আমার দোকানের রান্না ভারী পছন্দ করে, এই যা, বুঝলেন কি না? ও, সেই নিয়ে আপনি ভাববেন না, কুকুর প্রাণীটা আমার বেশ প্রিয়। বটে, ঠিক আছে, আপনি যা ভালো বুঝবেন। এরপর তিনি পুঁটিরামকে নির্দেশ দিতে সে মাংস ভাত আমায় প্যাক করে এগিয়ে দিতে দিতে গলার স্বর খাদে নামিয়ে বলে উঠল, খাবেননি দাদা বাবু, ভুলেও খাবেননি। এখানে কিছু একটা চলতেছে যা আমিও বুঝতে পারতেছি না। যে খায় সেই পাগল হয়ে এই হোটেলে আবারও খাওয়ানোর লেগা ছুটে আসে। চিন্তা করো না, ওর করা নির্দেশ আছে, আমি এমন কিছু করব না, চিন্তা নেই। কিন্তু ওই ঘরে কি আছে? পুঁটিরামের ঠিক পেছনে একটা তালাবন্ধ ঘরের দিকে নির্দেশ করে বলে উঠলাম আমি। জানি না দাদা বাবু, উনি তো কখনো সবার সামনে খোলেন না। ভোরে উনি নিজেই বাজার করেন, আমি শুধু রান্নাটা করি। ঠিক আছে, আর কথা না, তুমি বরং কাজে ফিরে যাও। খাবারের প্যাকেটটুকু হস্তান্তর করার সময় যতটা কথা বলা সম্ভব বলে আমি দোকান থেকে বেরিয়ে পড়লাম। খানিক দূর যেতেই হঠাৎ আমার পেছন থেকে একটা অদ্ভুত পাশবিক গড়গড় শব্দ শুনে পেছনে ফিরতেই দেখি এক পাল কুকুর কখন যেন আমায় ধাওয়া করতে করতে এত দূর চলে এসেছে। ঘেউ ঘেউ শব্দ করে লেজটা সোজা খাড়া করে তারা আমার দিকে একটু একটু করে এগিয়ে আসতে লাগলো। আমি মনে মনে প্রমাদ গুনলাম, এই যে ভারী বিপদ। বাতাসে আমার হাতে ধরে থাকা মাংসের গন্ধ তীব্রভাবে ছড়িয়ে পড়েছে। তারা এগিয়ে আসছে, বাতাসের গতিতে তারা একে একে ছুটে আসছে। আমি এক পা করে পিছিয়ে চলেছি। হঠাৎ একটি কুকুর এসে পায়ে কামড় বসাতেই যাবে, ঠিক সেই মুহূর্তে অন্ধকারের বুক চিরে একটা জোরালো আলো দেখা গেল। একটা জিপ ঠিক আমার সামনে এসে দাঁড়ালো। আমি চেয়ে দেখলাম ও সাথে বিধুবাবু সেখানে বসে রয়েছে। সামনের সিটে একজন ড্রাইভার এবং পুলিশের উর্দি পরা একজন পুলিশ অফিসার, পেছনের সিটে জনা দুয়েক কনস্টেবল। ও বিদ্যুৎ বেগে শূন্যে গুলি চালাতে কুকুরটা আমার পা ছেড়ে দূরে সরে যেতেই সে চিৎকার করে বলে উঠল, দেরি করো না ভাইয়া, উঠে পড়ো। আমি কোনো মতে জিপে উঠতেই ও বলল, যেতে যেতে এক পিস মাংস ওদের দিকে ছুড়ে দাও। আমি প্যাকেট খুলে এক পিস মাংস ছুড়ে দিতেই এক পাল কুকুর তার উপর ঝাঁপিয়ে পড়ল। জিপ 60-এর গতিতে চলতে লাগলো। ও প্যাকেটটা হাতে নিয়ে খানিকটা মাংস ছিঁড়ে নিয়ে মুখের ভেতর চালান করে চিবোতে চিবোতে বলে উঠল, আর যাই হোক, মুরগির মাংস মোটেই নয়। তাছাড়া এখানে বিশেষ ধরনের নেশার জিনিস মেশানো রয়েছে। খাওয়া মাত্র মাথাটা কেমন যেন ঝিম ধরে গিয়েছে। কি মেশানো রয়েছে ব্যোমকেশ বাবু? খুব সম্ভবত আফিম। বলো কি হে? এর উত্তর খানিক বাদে পাবে। কথাটা বলে প্যাকেটটি বিধুবাবুর হাতে দিয়ে বললেন, কলকাতা ফিরে ল্যাব টেস্টের ব্যবস্থা করবেন, ফলাফল পেয়ে যাবেন। তবে মাংসটা যে কিসের ঠিক ধরতে পারছি না।
খানিক বাদে জিপ এসে অন্নপূর্ণা হোটেলের সামনে গিয়ে দাঁড়াতে ও লাফ মেরে মাটিতে পা দিয়ে ক্যাশ কাউন্টারের দিকে এগিয়ে গেল। কাউন্টারে তখনও সেই ভদ্রলোক বসে রয়েছে। তড়িৎ গতিতে পুটিরাম এসে দরজা লাগাতে ওই প্রান্ত থেকে ভেসে এলো হিংস্র কুকুরের গর্জন। তারা ক্রমাগত দরজায় আঁচড়াতে কামড়াতে লাগলো। হোটেলের ভেতরে লোকগুলো বেঞ্চে শুয়ে তখনও ঝিমিয়ে চলেছে। ও তার রিভলভার মাস্টার বিনোদের কপালে ঠেকিয়ে বলে উঠল, আপনার খেলা শেষ। আপনি কুকুরকে আফিম খাইয়ে বশ করেছেন, এদিকে তারা মানুষকে কামড়ে জলাতঙ্ক রোগ ছড়িয়েছে। তাদের লালা রসে ওই আফিম তাদের শরীরেও গিয়েছে, ফলে তারাও একই সঙ্গে কুকুরের মতো আচরণ করেছে। আবার আফিমের নেশায় বুঁদ হয়ে মানুষকে আক্রমণও করেছে। আপনি চেয়েছিলেন লাভবান হওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত জীবকুলকে নিজের নিয়ন্ত্রণে আনতে। কিন্তু দুটো প্রশ্ন, এক, এগুলো কিসের মাংস? আর দুই, আপনার হোটেলে করতে আসা 4 জন মানুষ কোথায়? কথাটা বলে একটা চাবি ছুড়ে দিল আমাদের দিকে। একজন কনস্টেবলকে ইশারা করতে তারা ওই তালাবন্ধী দরজা খুলে মুখে হাত দিয়ে 2 পা পিছিয়ে এলো। আমি আর বিধুবাবু গিয়ে যা দেখলাম সেটা স্বপ্নেও ভুলব না। কড়িকাঠ থেকে একটি করে পরপর 4টি লোহার আংটা ঝুলছে। সেখানে টাঙানো রয়েছে একটি করে বস্তাবন্দি লাশ। তাদের শরীর যখন মাটিতে নামানো হলো, চোখে পড়ল তাদের বিভিন্ন জায়গা থেকে মাংস কেটে নেওয়া হয়েছে। মানুষের মাংস? ওদের সামনে ক্যাশ বাক্সে টাকা রেখে মনে লোভের সঞ্চার ঘটান, তারপর চুরি করতে এলে পোষা কুকুরগুলোকে লেলিয়ে দেন। আমি ঠিক না ভুল সেটা ওদের পোস্টমর্টম রিপোর্ট বলবে। প্রকৃত প্রতিশোধ যে আরো মর্মান্তিক বিনোদ ওরফে জ্যোতিরঞ্জন বাবু। এবার বাকি জীবনটা জেলের কালকুঠুরির আড়ালে বসে ভবিষ্যৎ পরিকল্পনা করবেন, কারণ যতদিন বাঁচবেন জানবেন আপনার দম্ভই বিনাশের কারণ। ইন্সপেক্টর, একে নিয়ে যান।